Hello dear students, welcome to TWS Academy. Good morning, সকাল সকাল একদমই সকাল সকাল ঠান্ডা ওয়েদারে একটা জিকে প্রশ্ন উত্তরের ক্লাস আমরা তোমাদের উপহার দিতে চলেছি। সো দুর্দান্ত জিকে প্রশ্ন উত্তরের ক্লাসটি দেখতে হলে অবশ্যই ক্লাসটি শেষ পর্যন্ত দেখতে থাকবে। দিস ইজ আরাবুল রহমান, প্রতিনিয়ত তোমাদেরকে জিকে ক্লাস দিয়ে যাচ্ছি বা তোমাদের জিকে প্রশ্নোত্তর প্র্যাকটিস করাচ্ছি সকালবেলাতে। সো প্রতিদিনের ক্লাসটি সকলে লাইভে দেখার চেষ্টা করবে। আমি তোমাদের প্রতিদিনের ক্লাস এবং প্রতিদিনের যে বিভিন্ন ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স, কোশ্চেন অ্যান্সার সেগুলো প্র্যাকটিস করে থাকি TWS একাডেমি চ্যানেলে, অথবা আমাদের এই রুটিনটাকে তোমরা ফলো করতে পারো ফর ফ্রি অ্যান্ড লাইভ ক্লাসের জন্য। লেটস স্টার্ট। তাহলে আমরা শুরু করি। WP অ্যান্ড KP আপকামিং পরীক্ষাকে সামনে রেখে আমরা যে প্রশ্ন উত্তর করছিলাম তার আজকের পর্বে কি কি প্রশ্ন উত্তর আছে সেগুলো অবশ্যই দেখে নেব। যে সমস্ত স্টুডেন্টস আমাদের সাথে নতুন যুক্ত হয়েছে সকলকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর এভরিবডি হিট দ্য লাইক বাটন অ্যান্ড ডু সাবস্ক্রাইব। লেটস স্টার্ট। শুরু করি আজকের প্রশ্ন উত্তর সেশন। প্রথম প্রশ্ন, নীল দর্পণ নাটক। নীল বিদ্রোহের প্রেক্ষাপটে লেখা একটা নাটক নীল দর্পণ নাটক। এই নীল দর্পণ নাটকটির ইংরেজিতে অনুবাদ কে করেছিলেন? দেখো, ইংরেজিতে ইন্ডিগো মিরর নামে এই নীল দর্পণ নাটকটিকে অনুবাদ করা হয়েছিল। নীল দর্পণ নাটকটিকে যিনি ইংরেজিতে অনুবাদ করেছিলেন তিনি হলেন মাইকেল মধুসূদন দত্ত। এছাড়া এই যে নীল দর্পণ, এই নীল দর্পণ নাটকের যিনি অরিজিনাল লেখক ছিলেন, নীল দর্পণ নাটকের যিনি অরিজিনাল লেখক ছিলেন তিনি হলেন দীনবন্ধু মিত্র। দীনবন্ধু মিত্রের এই নাটকটি একজন বিদেশি ব্যক্তি যার নাম ছিল জেমস লং। জেমস লং এনার খুব ভালো পছন্দ হয়েছিল এই নাটকটি, এবং সেই জেমস লং তিনি মাইকেল মধুসূদন দত্তকে অনুপ্রাণিত করেছিলেন এই নাটকটিকে ইংরেজিতে অনুবাদ করার জন্য। পরবর্তীতে এই নাটকটিকে জেমস লং তিনি কিন্তু থিয়েটারে পরিবেশনও করেছিলেন। নেক্সট প্রশ্ন, দূষণ কমানোর জন্য গৃহীত একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চুক্তি কোনটি? দূষণ কমানোর জন্য, গ্লোবাল ওয়ার্মিং কমানোর জন্য একটা আন্তর্জাতিক চুক্তি কোনটি? প্যারিস চুক্তি, জেনেভা কনভেনশন, মস্কো প্রোটোকল আর স্টকহোম কনভেনশন। দূষণ কমানোর উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চুক্তি হচ্ছে প্যারিস চুক্তি। প্যারিস চুক্তি বা প্যারিস এগ্রিমেন্ট হলো একটি জলবায়ু পরিবর্তন মোকাবিলার জন্য একটি আন্তর্জাতিক চুক্তি। 2015 সালের 12ই ডিসেম্বর ফ্রান্সের প্যারিসে COP21 বা COP21 জলবায়ু সম্মেলনে এটি গৃহীত হয় এবং 4 নভেম্বর 2016 থেকে এটা কার্যকর হয়। চুক্তিটির মূল লক্ষ্য ছিল বিশ্বের তাপমাত্রা বৃদ্ধিকে শিল্প পূর্ব সময় বা শিল্প বিপ্লব এর আগে যা ছিল সেইটার তুলনায় 2 ডিগ্রি সেলসিয়াস নিচে রাখা এবং চেষ্টা করা যে 1.5 ডিগ্রি বা 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এই উষ্ণতা বৃদ্ধির হারটাকে সীমাবদ্ধ রাখতে হবে। আমাদের পৃথিবীর উষ্ণতা ধীরে ধীরে কিন্তু বেড়ে চলেছে। আমরা আগে দেখতাম গরমকালে 38 ডিগ্রি গরম পড়তো, এখন পড়ে 40 ডিগ্রি, কার কয়েকদিন পরে পড়বে তোমার হচ্ছে 42 ডিগ্রি। তো ধীরে ধীরে কিন্তু প্রতি বছর এটা বেড়ে চলেছে। এখন এই যে বার্ষিক বৃদ্ধির হার, এই বৃদ্ধির হারটাকে 2 ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখার চেষ্টা করার কথা বলা হয়েছে, আর চেষ্টা করতে আরো বলা হয়েছে যে যেন 1.5 ডিগ্রির মধ্যেও হয়। নেক্সট হচ্ছে প্যারিস চুক্তির প্রধান উদ্দেশ্য কি কি? গ্রিন হাউস গ্যাসের নির্গমন কমানো। গ্রিন হাউস গ্যাস মানে যেগুলো আমাদের পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি করছে, হ্যাঁ, বিভিন্ন গ্রিন হাউস গ্যাসগুলো সেগুলো নির্গমন কমানো। নবায়নযোগ্য শক্তির ব্যবহার করা বা যেগুলো পুনর্নবীকরণযোগ্য সম্পদ, যেমন যেগুলো তোমার হচ্ছে সৌরশক্তি, জোয়ার ভাটা শক্তি, যেগুলো দূষণ করেন, এক কথায় বলতে গেলে গ্লোবাল ওয়ার্মিং এ তেমন তাদের কোনো হাত নেই এমন শক্তিগুলোর ব্যবহার করা। জলবায়ু পরিবর্তনের ক্ষতি কমাতে প্রযুক্তিগত এবং আর্থিক সহায়তা করা, এইগুলো হচ্ছে প্যারিস চুক্তির প্রধান উদ্দেশ্য। কবে হয় এটা একটু জেনে রেখে দেবে, 2015-তে হয়। নেক্সট, বৃহৎ স্নানাগার বা গ্রেট বাথ কোন স্থানে পাওয়া গেছে? বৃহৎ স্নানাগার সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার একটা
আয়তকার স্নানাগার। এটা কেমন দেখতে? একটা এরকম আয়তকার একটা স্নানাগার। তো গ্রেট বাথ এটা কেমন দেখতে? ডব্লিউবিসিএস এ প্রশ্ন দিয়েছিল এটা কেমন দেখতে, আয়তকার দেখতে। তো গ্রেট বাথটা পাওয়া গেছে কোথায়? মহেঞ্জোদারোতে পাওয়া গেছে। মহেঞ্জোদারো আবিষ্কার কবে হয়েছিল? 1922, 1922-এ আবিষ্কৃত হয়। রাখাল দাস ব্যানার্জি এটা আবিষ্কার করেছিলেন। রাখাল দাস ব্যানার্জি এটার হচ্ছে আবিষ্কারক। বুঝেছো? আচ্ছা, নেক্সট আরেকটা জিনিস জেনে রাখতে হবে। এই মহেঞ্জোদারোতে আমরা আরেকটা জিনিস পেয়েছি। কি পেয়েছি? এখানে নৃত্যরত মহিলার ব্রোঞ্জের মূর্তি পাওয়া গেছে। তো নৃত্যরত মহিলার ব্রোঞ্জের মূর্তি নিদর্শন পাওয়া গেছে কোথায়? সেটা এখানে পাওয়া গেছে। নেক্সট পরের প্রশ্ন দেখি। নিচের কোন জোটটি সঠিক নয়? কি বলা হচ্ছে? কিছু ব্যক্তির নাম আছে এবং তার একপাশে দেওয়া আছে কে কোন বাদ্যযন্ত্রের বাদক। তো এর ভিতরে হরিপ্রসাদ চৌরাশিয়া বাঁশি, ওস্তাদ জাকির হোসেন তবলা, তেজেন্দ্র নারায়ণ মজুমদার সন্তুর, আর সুব্রমণিয়াম লক্ষ্মীনারায়ণ বা এল সুব্রমণিয়াম বেহালা। চলো এগুলোর অপশন এলিমিনেট করো। হরিপ্রসাদ চৌরাশিয়া, রাকেশ চৌরাশিয়া এবং পান্নালাল ঘোষ এরা হচ্ছে বাঁশির সাথে যুক্ত, একদমই ঠিক আছে। উস্তাদ জাকির হোসেন তবলার সাথে যুক্ত, এটা কি ঠিক আছে? একদম ঠিক আছে। উস্তাদ জাকির হোসেন তবলায় সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসাবে পদ্মশ্রী পেয়েছিলেন 2023 সালে ভারত সরকারের কাছ থেকে। 2024 সালে ভারত সরকারের কাছ থেকে বিভূষণ পুরস্কার, 2023-এ পেয়েছিলেন পদ্মবিভূষণ পুরস্কার এবং 2024-এ গ্রামী পুরস্কারও তিনি পেয়েছিলেন। রিসেন্টলি 2024-এর দিকে তিনি মারা গেছিলেন। তো উস্তাদ জাকির হোসেন তবলার সাথে যুক্ত তেজেন্দ্র নারায়ণ মজুমদার বা তেজু মজুমদার সন্তুর, আর সুব্রমণিয়াম লক্ষ্মীনারায়ণ বা এল সুব্রমণিয়াম, এটাই কিন্তু এল সুব্রমণিয়াম আমরা জানি 2025-এ পদ্মবিভূষণ পেয়েছে। এখন ইনি কিসের সাথে যুক্ত? পদ্মবিভূষণ প্রাপক ইনিও যুক্ত হচ্ছে বেহালার সাথে, এটাও ঠিক আছে। নেই শুধু তেজেন্দ্র নারায়ণ মজুমদার, এটা ঠিক নেই। কি তেজেন্দ্র নারায়ণ মজুমদার তাহলে কিসের সাথে যুক্ত? তেজু মজুমদার যুক্ত হচ্ছেন সরোদের সাথে। উস্তাদ আমজাদ আলী খান, আকবর আলী খান এবং আলাউদ্দিন খান এরা হচ্ছে সরোদ বাদক। তেজেন্দ্র নারায়ণ মজুমদারও সরোদ বাদক। এই যে তেজেন্দ্র মজুমদার বা তেজেন্দ্র নারায়ণ নন, ঠিক আছে, তেজেন্দ্র নারায়ণ মজুমদার, হ্যাঁ, ইনি কেন এনার নামটা বিখ্যাত একটু বলি। ইনি 2025 সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন ভারত সরকারের কাছ থেকে। তো 2025-এ পদ্মশ্রী বা পদ্ম পুরস্কার প্রাপকদের নাম আমি বলেছিলাম, ইম্পর্টেন্ট। তারপরে যেমন বাঁশিবাদক রুনু মজুমদার 2025-এ পদ্মশ্রী পেয়েছে। আর কে পেয়েছে? ঢাকবাদক গোকুলচন্দ্র দাস পেয়েছে, তাই না? তো এরা পদ্মশ্রী পেয়েছে বিভিন্ন বাদ্যযন্ত্রের বাদকের মধ্যে। জিএসটি, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স বা পণ্য ও পরিষেবা কর, এটা প্রথম কোন দেশে প্রবর্তিত হয়েছিল? আমাদের প্রশ্নে জানতে চেয়েছে পণ্য পরিষেবা কর কোন দেশে প্রবর্তিত হয় প্রথম। অবভিয়াসলি এটা ফ্রান্সে প্রথম প্রবর্তিত হয় 1954, 1954-তে এটা ফ্রান্সে চালু হয়। আচ্ছা, এবারে তোমরা আমাকে বলো এই যে জিএসটি এটা ভারতে কবে চালু হয়? জিএসটি এটা তোমরা বলবে ভারতে চালু হয়েছিল কবে? ভারত সরকারের ইনডাইরেক্ট ট্যাক্সের ভিতরে অনেক ট্যাক্স, মানে ভারত সরকার প্রচুর টাকা ইনকাম করে জিএসটির মাধ্যমে। শুধু ভারত সরকার নয়, রাজ্য সরকারগুলোও ইনকাম করে, ভাগ পায় রাজ্য সরকার জিএসটি থেকে। তো যে জিএসটি এটা একটা ইনডাইরেক্ট ট্যাক্স, বিভিন্ন পণ্য কিনতে গেলে এর উপরে লাগে জিএসটি। তো জিএসটি ভারতে চালু হয়েছে কবে? 2017 সালে এটা চালু হয়েছিল আমাদের ভারতে। কোন লেন্সকে অভিসারী লেন্স বলা হয়? অভিসারী লেন্স কাকে বলি আমরা? কোন লেন্সকে বলা হচ্ছে অভিসারী লেন্স? দ্রুত,
এটা হচ্ছে উত্তল লেন্সকে বলা হয়ে থাকে অভিসারী লেন্স। দেখি একটু অভিসারী আর অপসারী লেন্স কোনটি। এটা হচ্ছে অভিসারী লেন্স। অভিসারী লেন্স কোথায় থাকে? আমাদের যে চোখ দেখতে পাচ্ছ, এই চোখের যে মণি আছে না, সেখানে দেখবে লেন্স আছে, চোখের ভিতরে লেন্স আছে। এই চোখের মধ্যে আমরা দেখবো কি আছে জানো? চোখের মধ্যে চোখের লেন্স, এটা কিন্তু একটা অভিসারী লেন্সের মধ্যে পড়ে। এখন অভিসারী লেন্স কিভাবে বুঝবো? যখন আলোক রশ্মি, অভিসারী লেন্সটা এরকম দেখতে হয়, মাঝখানটা এরকম ফোলা টাইপের হয়। আর অভিসারী লেন্সটা এটা সাধারণত উত্তল লেন্স হয়। বিশেষ করে উত্তল লেন্স যেগুলো হয়, উত্তল লেন্সে আলোক রশ্মি প্রবেশ করার পরে তারপরে কিন্তু একটা স্থানে মিলিত হয়, একটা স্থানে মিলিত হয়। এখন আমাদের চোখের লেন্স, এই যে চোখের লেন্স আছে, এই চোখে কোনো আলোক রশ্মি যখন চোখের মধ্য দিয়ে প্রবেশ করে তখন কি হয় জানো? এই চোখের মধ্য দিয়ে প্রবেশ করে তারপরে এক জায়গায় গিয়ে মিলিত হয়। মিলিত হয়ে সেখানে প্রতিবিম্ব তৈরি করে। কোথায় মিলিত হয়? এটা মিলিত হয়ে আমাদের রেটিনার উপরে কিন্তু ফোকাস ফেলে। এখন এই এই ধরো মনে করো তোমাদের এই উত্তল লেন্সের সামনটা এরকম বেড়ে গেল, তখন কিন্তু ফোকাস পয়েন্টটাও সামনে চলে আসবে। ফোকাস পয়েন্টটা সামনে চলে আসলে তখন কি হবে জানো? তখন এই ফোকাস বিন্দুটা রেটিনার উপরে পড়বে না, আর এইখানে প্রতিবিম্ব তৈরি হবে, অর্থাৎ যেখানে তৈরি হওয়ার কথা তার আগে তৈরি হবে। এই রকম পরিস্থিতিকে আমরা বলি মায়োপিয়া। যেমন আমার একটু আছে মায়োপিয়া, হ্যাঁ, এই কারণে মায়োপিয়া ঠিক করার জন্য দেয়া হয়ে থাকে এর ঠিক উল্টো যে লেন্সটা আছে, অবতল লেন্স। এই যে এটার ভিতরে আছে, এটা হচ্ছে অবতল লেন্স। ওকে, তো অবতল লেন্স এটা সাধারণত মায়োপিয়া ঠিক করতে ব্যবহার করা হয়। আর উত্তল লেন্স যদি এরকম বেড়ে যায় একটা দিকে, তাহলে সেটাকে, উত্তল লেন্স যদি ফুলে যায় তাহলে কিন্তু মায়োপিয়া দেখতে পাওয়া যায়। তো যাই হোক, তো এখানে কি হয়? এখানে আলোক রশ্মি গুচ্ছ এক জায়গায় মিলিত হচ্ছে। আর অপসারী মানে কি? অপসারী মানে আলোক রশ্মিগুলো দূরে সরে যাচ্ছে, দূরে সরে যাচ্ছে এবং ঠিক অপোজিট সাইডে একটা কাল্পনিক কিন্তু এরকম ফোকাস বিন্দু তৈরি করছে। এটাকে আমরা বলবো অপসারী লেন্স। অপসারী লেন্সটা সাধারণত অবতল লেন্স। অবতল লেন্স যেগুলো হয় সেগুলো হচ্ছে অপসারী লেন্সের মধ্যে পড়ে। বুঝেছো? চলো পরেরটাতে আসি আমরা। পুরাতন বইয়ের কাগজে বাদামি রং ধারণ করার প্রক্রিয়াটি কি নামে পরিচিত? পুরনো বই, পুরনো কাগজপত্র, পুরনো দলিল, হ্যাঁ, এইসব দেখতে গেলে দেখবে সেখানে একটু হলদে হলদে ভাব চলে এসেছে। হলদেটে হলদেটে একটা হলুদ হলুদ ভাব সেখানে চলে এসেছে। এই যে হলুদ হলুদ ভাব চলে আসে কাগজের পাতার উপরে, পুরনো খবরের কাগজ, পুরনো বই, পুরনো ডাক টিকিট, অথবা এখন তো এই কাগজপাতি নিয়ে একটু ঘাটাঘাটি হচ্ছে এসআইআর এর জন্য। তো এই যে এসআইআর এর জন্য অনেকে পুরনো দলিল, পুরনো কাগজপত্র বার করছে। তো এই যে পুরনো কাগজপত্র ঘাটতে গিয়ে দেখবে হলুদ কাগজপত্র বার হয়। এখন এই হলুদটা কেন হয়? এই প্রক্রিয়াকে আমরা কি বলি? কাগজে হলুদ হয়ে যাওয়ার এই প্রক্রিয়াকে বলা হয়ে থাকে ফক্সিং প্রক্রিয়া। ওকে, ফক্সিং প্রক্রিয়া বলা হয়ে থাকে। কোন গ্রন্থের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পায়? প্রথম ভারতীয় যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন, প্রথম ভারতীয় নোবেল জয়ী হন তিনি। এখন তিনি যে প্রথম ভারতীয় হিসাবে নোবেল জয়ী হয়েছিলেন কোন ক্ষেত্র? অবভিয়াসলি রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষেত্র ছিল সাহিত্য ক্ষেত্র। তো সাহিত্যে তিনি কি অবদান করেছিলেন? গীতাঞ্জলি গ্রন্থের ইংরেজি অনুবাদ সং অফারিংস এর জন্য তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়। একটু সালটা লিখে রেখে দেবে কত সালে তিনি পেয়েছিলেন। 1913 সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন। আর তিনি একমাত্র এবং পুরো এশিয়ার ভিতরে প্রথম ভারতীয় ছিলেন যিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন। নেক্সট, গীতাঞ্জলির জন্য পেয়েছিলেন। আরেকটা জিনিস বলি, এই বইগুলো তার লেখা। এর ভিতরে গীতবিতান বলে যে বইটা আছে, গীতবিতান বইয়ের ভিতরে রবীন্দ্রনাথ ঠাকুরের 2500-এরও বেশি রবীন্দ্র সঙ্গীত সংকলিত আছে। রবীন্দ্র সঙ্গীতগুলো কোথায় সংকলিত আছে? গীতবিতানের মধ্যে আছে। ধীর বৃদ্ধি, উচ্চ বেকারত্ব এবং ক্রমবর্ধমান দাম কোন অর্থনৈতিক অবস্থার বৈশিষ্ট্য? অর্থাৎ একটা অর্থনৈতিক অবস্থা যেখানে বৃদ্ধি ধীরে হচ্ছে, ইকোনমিক গ্রোথ ধীরে হচ্ছে, উচ্চ বেকারত্ব, যে ইনফ্লেশন সেটা হাই চলছে, ক্রমবর্ধমান দাম বেড়ে যাচ্ছে, ইনফ্লেশন হাই হচ্ছে, ঠিক আছে? তো এই পরিস্থিতিকে কি বলবো? মন্দা বা রেসিশন বা মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন, স্ট্যাগফ্লেশন আর মুদ্রা সংকোচন বা ডিফল্টেশন। আচ্ছা, এর ভিতরে কোনটি সঠিক উত্তর হবে?
অ্যান্সার হচ্ছে স্ট্যাগফ্লেশন, রাইট অ্যান্সার হবে স্ট্যাগফ্লেশন। এই স্ট্যাগফ্লেশন মানে হচ্ছে থমথমে পরিস্থিতি, মানে ইকোনমি বাড়ছেও না কমছেও না, এরকম একটা পরিস্থিতি, মানুষ খরচা করছে না, একদম একটু থমথমে পরিস্থিতি। কোভিডের সময় দেখবে, কোভিডের সময় মানুষ কিন্তু খরচা টরচা করছিল না, তখন একটা স্ট্যাগফ্লেশন পুরো বিশ্ব জুড়ে আমরা দেখতে পেয়েছিলাম। অর্থনৈতিক মন্দা নয়, মানুষের কাছে টাকা ছিল কিন্তু মানুষ খরচা করছিল না, বুঝে শুনে খরচা করছিল, ওই পরিস্থিতিকে আমরা স্ট্যাগফ্লেশন বলবো। নেক্সট পরেরটা দেখি আমরা, ন্যাশনাল স্কুল অফ ড্রামা বা এনএসডি। এনএসডি নাম শুনেছো তোমরা, এখান থেকে বৃহৎ বৃহৎ বড় বড় অ্যাক্টর উঠে এসেছে, নওয়াজুদ্দিন সিদ্দিকী, পঙ্কজ ত্রিপাঠী, এদের নাম তোমরা নিশ্চয়ই শুনেছো, এসব এনএসডি থেকে আসে না। তো এনএসডি বা ন্যাশনাল স্কুল অফ ড্রামা, এটা সঙ্গীত নাট্য একাডেমির আন্ডারে স্থাপিত হওয়া একটা কিন্তু কি একটা স্কুল, একটা ড্রামা স্কুল। এখান থেকে অনেক বলিউডের অনেক বড় বড় অ্যাক্টর কিন্তু বেরিয়ে এসেছে। তো এই এনএসডি নিম্নলিখিত কোন শহরে আছে? অবভিয়াসলি দিল্লিতে অবস্থিত আছে এনএসডি। বর্তমানে টিডব্লিউএস একাডেমিতে যে ব্যাচগুলো চলছে সেদিকে তোমরা একটু ফোকাস দিতে পারো। টিডব্লিউএস একাডেমি ব্যাচে ভর্তি হয়ে তোমরা আমাদের কাছ থেকে কমপ্লিট প্রিপারেশন নিতে পারো। তো অবশ্যই টিডব্লিউএস একাডেমি অ্যাপ এখনো ডাউনলোড না করলে অবশ্যই ডাউনলোড করে ফেলো ফোনে। টিডব্লিউএস একাডেমি অ্যাপ কিন্তু থাকা চাই, সেখানে আমরা ফ্রি মক টেস্ট শনিবার করতে চলেছি, একটা ফুল লেন্থ মক টেস্ট। তো অবশ্যই শনিবারের মক টেস্টও সকলে দেবে। নেক্সট আমরা পরেরটাতে আসি, ভারতের কোথায় পরমাণু বিস্ফোরণ যন্ত্রের পরীক্ষা হয়েছিল বা পরমাণু বিস্ফোরণ ঘটানো হয়েছিল? ভারতে পরমাণু বিস্ফোরণ দুবার হয়, দুবার পরমাণু বিস্ফোরণ হয় ভারতে। কবে কবে? প্রথম হয়েছিল, প্রথম পরমাণু বিস্ফোরণ, সেটাকে বলা হয় প্রথম পোখরান টেস্ট। পোখরান টেস্ট বা পরীক্ষা, প্রথম পোখরান টেস্ট কবে হয়েছিল? প্রথম পোখরান টেস্ট হয়েছিল 1974 সালে। এই 1974 সালে যে পোখরান টেস্ট হয়েছিল এটার একটা কোড নেম আছে, কি বলতো দেখি? অপারেশন কি স্মাইলিং বুদ্ধ। অপারেশন স্মাইলিং বুদ্ধ প্রথম পরমাণু টেস্ট, যেটা 1974 হয়, সেটার কিন্তু কোড নেম ছিল। এই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিল ইন্দিরা গান্ধী, তো তার সময় এটা হয়। নেক্সট হচ্ছে আরেকবার হয়, তাহলে এটা পোখরানে হয়েছিল। পোখরানটা কোথায়? রাজস্থানে অবস্থিত আছে। তো রাজস্থানের পোখরানে এটা হয়েছিল। আরেকটা আমি পরমাণু বিস্ফোরণের কথা বলবো, যেটা হয়েছিল 1998। এটা হচ্ছে পোখরান 2। পোখরান 2 টেস্ট বলা হয়ে থাকে, অর্থাৎ পোখরানের দ্বিতীয় টেস্ট। এই পোখরান দ্বিতীয় টেস্টটা কবে হয়েছিল? 1998-এ। এটার কোড নেম ছিল কি জানো? এটার কোড নেম ছিল অপারেশন শক্তি। অপারেশন শক্তি। তো এই দুটো হচ্ছে দুইবার পোখরানে টেস্ট হয়, একটা অপারেশন স্মাইলিং বুদ্ধ আর একটা অপারেশন শক্তি, 1974 এবং 1998 সালে। 2024 সালে ভারতে ভারতরত্নে ভূষিত চৌধুরী চরণ সিং কোন ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন? বলেই দিই, চৌধুরী চরণ সিং এর নাম তোমরা নিশ্চয়ই শুনেছো। চৌধুরী চরণ সিং ছিলেন কে, কোন ক্ষেত্রের সাথে? সাহিত্য, বাণিজ্য, কলা নাকি পাবলিক অ্যাফেয়ার্স? কলা মানে এখানে কিন্তু আর্টস এর কথা বলা হচ্ছে, ঠিক আছে? আর্ট ক্ষেত্রের কথা বলা হচ্ছে। কলা মানে ব্যানানা ভেবো না, এই কলা মানে হচ্ছে আর্ট। তো এখানে পাবলিক অ্যাফেয়ার্স এর সাথে চৌধুরী চরণ সিং যুক্ত ছিল। পাবলিক অ্যাফেয়ার্স বলতে কি বুঝি? পাবলিক অ্যাফেয়ার্স মানে যারা তোমার হচ্ছে জনপ্রতিনিধি হয়, তাদেরকে পাবলিক অ্যাফেয়ার্স ক্ষেত্র বলা হয়। জনপ্রতিনিধি মানে এমপি, এমএলএ, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী পাবলিক অ্যাফেয়ার্স এর সাথে যুক্ত। বিচারক, বিভিন্ন তোমার হচ্ছে সেবা ক্ষেত্রের সাথে যুক্ত ব্যক্তি যারা থাকে তাদেরকে পাবলিক অ্যাফেয়ার্স ক্যাটাগরির মধ্যে ফেলা হয়। কর্পূরী ঠাকুর অবভিয়াসলি পাবলিক অ্যাফেয়ার্স থেকে ছিলেন, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি পেয়েছিলেন 2024-এ। 2024-এ কে কে পেয়েছিল একটু দেখে রাখো, লিস্টটা খুব একটা লম্বা লিস্ট। 5 জন কিন্তু এখানে পেয়েছিল, 5 জন এখানে পায়। 5 জন কে কে? একটা হচ্ছে কর্পূরী ঠাকুর, LK আদবানি, লালকৃষ্ণ আদবানি, PV নরসিমা রাও, ভারতের নবম প্রধানমন্ত্রী, চৌধুরী চরণ সিং, ভারতের পঞ্চম প্রধানমন্ত্রী, MS স্বামীনাথন, ভারতের সবুজ বিপ্লবের জনক নামে পরিচিত। তো এরা কিন্তু সকলে পেয়েছিল। এদের ভিতরে LK আদবানি বাদে বাকি সবাই পেয়েছে মরণোত্তর। কর্পূরী ঠাকুর, PV নরসিমা, চৌধুরী চরণ সিং, MS স্বামীনাথন, এরা সকলেই কিন্তু মরণোত্তর ভারতরত্ন পেয়েছে, শুধু ইনি জীবিত অবস্থায় পেয়েছে। 2025 সালে ওমেন্স চেস ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন কে হয়? মানে বিশ্ব মহিলা চ্যাম্পিয়নশিপ কে জিতেছে? দিব্যা দেশপুখ, কোরেনো হাম্পি, বৈশালী রমেশ বাবু আর ভান্তিকা আগরওয়াল।
ওমেন চেস ওয়ার্ল্ড কাপ, বিশ্ব মহিলা দাবা বিশ্বকাপ রিসেন্টলি জিতেছে দিব্যা দেশমুখ। এরা সকলেই কিন্তু দাবাড়ু, ঠিক আছে, এদের নামগুলো একটু মনে রাখবে। এরা সকলে হচ্ছে দাবাড়ু। অনেক সময় প্রশ্ন দেয় কে কোন খেলার সাথে যুক্ত, এরা সবাই দাবা খেলার সাথে যুক্ত। ফাইনালে ওয়ার্ল্ড ওমেন চ্যাম্পিয়নশিপ প্রথমবারের জন্য আমাদের ভারতীয় একজন মহিলা জিতেছেন। এর আগে ভারতীয় মহিলা কিন্তু জেতেনি ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপটা, এটা দিব্যা দেশমুখ প্রথম জিতেছেন। এবং ফাইনালে যাকে হারিয়েছে তিনিও একজন ভারতীয়, কোরেনু হাম্পি, অন্ধ্রপ্রদেশের একজন দাবা খেলোয়াড়। কোরেনু হাম্পিকে ফাইনালে হারাই, দুজনেই ফাইনালে ওঠে, তাকে হারিয়ে দিব্যা দেশমুখ জিতেছে। কম্পিউটারে রিফ্রেশ করার শর্টকাট কি কোনটি? কম্পিউটারে রিফ্রেশ করার একটা শর্টকাট কি থাকে? মাউসের মাধ্যমেও করা যায়, মাউসে লেফট ক্লিক করে তুমি রাইট ক্লিক করে তুমি কিন্তু করতে পারো, রিফ্রেশ করতে পারো। কিন্তু কম্পিউটারে রিফ্রেশ করার জন্য একটা শর্টকাট কি থাকে? কম্পিউটারের উপরে কিছু ফাংশন কি থাকে? ফাংশন কি কতগুলো থাকে? ফাংশন কি কতগুলো থাকে? ফাংশন কি 12টি থাকে। তো 12টি যে ফাংশন কি থাকে এর কাজ আছে একটা একটা। এর ভিতরে রিফ্রেশ করার শর্টকাট কি হচ্ছে? F5 টিপলে কম্পিউটার রিফ্রেশ হয়। সুরাট শহর কোন নদীর তীরে অবস্থিত? সুরাট, ভেরি ইম্পর্টেন্ট। সুরাট শহর কোথায় আছে? সুরাট হচ্ছে গুজরাটে অবস্থিত। গুজরাটের উপর দিয়ে 3টে নদী এখানে প্রবাহিত হয়েছে, নর্মদা, তাপ্তি, সবরমতী। গোদাবরী হয়নি, তো গোদাবরীতে প্রথমেই এলিমিনেট করে দাও। বাকিগুলোর মধ্যে কি হবে? সুরাটকে আমরা কি বলি? হীরের শহর, ভারতের হীরের শহর বা ডায়মন্ড সিটি। সুরাট আছে তাপ্তির তীরে, তাপ্তি নদীর তীরে। সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনার প্রধান বৈশিষ্ট্য কি ছিল? সিন্ধু সভ্যতার একটা প্রধান বৈশিষ্ট্য ছিল, সিন্ধু সভ্যতায় যে নগর পরিকল্পনা ছিল বা সিন্ধু সভ্যতায় আমরা দেখব যে সিটি প্ল্যানিং তারা করেছিল, তার ভিতরে একটা সিস্টেম তারা খুব ভালো করেছিল, সেটা হচ্ছে আজকালকার থেকেও তারা ভালো করেছিল, সেটা হচ্ছে সুপরিকল্পিত নিকাশি ব্যবস্থা, অর্থাৎ খুব ভালো ড্রেনেজ সিস্টেম তারা করেছিল। ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো করে তারা তৈরি করেছিল। তো ড্রেনেজ সিস্টেম বা সুপরিকল্পিত নিকাশি ব্যবস্থা ইজ রাইট অ্যান্সার। ম্যাগনিফাইং গ্লাস কি ধরনের লেন্স? ম্যাগনিফাইং গ্লাস দেখেছো আগে, ওই স্কেল বক্সের ভিতরে থাকতো এরকম, এইরকম দেখতে একটা ম্যাগনিফাইং গ্লাস যেগুলো হয়, আমরা এগুলোকে কি বলতাম? আমরা বলতাম, আমাদের চলতি ভাষায় এটাকে কি বলা হতো জানো? এটাকে বলা হতো আতশ কাচ। তোমরা কি বলো আমি জানি না, তবে আমাদের স্কুলে এগুলোকে আতশ কাচ বলা হতো, অন্যরা অন্য কিছু হয়তো বলতো, কিন্তু এটার অ্যাকচুয়াল নাম হচ্ছে ম্যাগনিফাইং গ্লাস। এটার মাধ্যমে ওই ছোট জিনিস বড় করে দেখা যেত। তো ম্যাগনিফাইং গ্লাস, এটা উত্তল লেন্স থাকে এখানে, উত্তল লেন্স। আইস হকি খেলায় প্রতিটি পক্ষের খেলোয়াড়ের সংখ্যা হলো কতগুলি? হকি কিন্তু দুই ধরনের হয়, একটা হচ্ছে আইস হকি, একটা হচ্ছে ফিল্ড হকি। ফিল্ড হকি মানে ফিল্ডে খেলা হয়ে থাকে। ফিল্ড হকি, ফিল্ড হকি কোথায় খেলা হয়? ফিল্ড হকির ক্ষেত্র হচ্ছে ফিল্ড বা মাঠ, ঘাসের মাঠ বা কোর্ট, আর্টিফিশিয়াল কোর্ট, সেখানে খেলা হয়ে থাকে ফিল্ড হকি, ফিল্ডের মধ্যে খেলা হবে। ফিল্ড হকিতে খেলোয়াড় সংখ্যা কতগুলি? খেলোয়াড় সংখ্যা কতগুলি থাকে? 11 জন করে প্রতি দলে খেলোয়াড় থাকে। কিন্তু আইস হকির ক্ষেত্রে প্লেয়ার থাকে 6 জন। আর আইস হকির ক্ষেত্রে নামটাও একটু জেনে রাখো, আইস হকি কোথায় খেলা হয়? আইস হকিতে কিন্তু বলের ব্যবহার করা হয় না, আইস হকিতে এরকম একটা ধরনের চাকতির ব্যবহার করা হয়, আনফরচুনেটলি নামটা আমার মনে নেই, তবে একটা চাকতির ব্যবহার করা হয়, সেটা ব্যবহার করে খেলা হয়। আইস হকির ক্ষেত্রটাকে বলা হয়ে থাকে রিং। আচ্ছা স্যার, রিং এ তো বক্সিং খেলা হয় না, রিং এ আইস হকিও খেলা হয়। বক্সিং শুধু খেলা হয় এমন নয়, আইস হকিটাও খেলা হয় রিং এর মধ্যে। চলো, নীল নদের উৎপত্তি স্থল এবং তানজানিয়া, কেনিয়া এবং উগান্ডার মধ্যবর্তী হ্রদ কোনটি? তো নীল নদ উৎপত্তি লাভ করেছে এর ভিতরে যে কোনো একটা হ্রদ থেকে, আর যদি কোনোটা থেকে না করে তো নানে উত্তর করতে পারো। আচ্ছা, সেই হ্রদটি আফ্রিকার 3টি দেশ, তানজানিয়া, কেনিয়া এবং উগান্ডা, 3টি দেশের মাঝখানে অবস্থিত আছে, 3টি দেশের সীমানায় অবস্থিত, একটা ডিসপিউট প্লেস। তো সেখান থেকে উৎপত্তি লাভ করেছে, সেই হ্রদটির নাম হচ্ছে ভিক্টোরিয়া হ্রদ। নীল নদের 2টি উৎপত্তি স্থল কি কি? একটা হচ্ছে লেক টানা, অর্থাৎ টানা লেক থেকে উৎপত্তি লাভ করেছে, যেটা ইথিওপিয়ার মধ্যে পড়ে। তো লেক টানা কোথায় আছে? লেক টানা হচ্ছে ইথিওপিয়ার মধ্যে পড়ে, ঠিক আছে, ইথিওপিয়ার মধ্যে পড়ে থাকে লেক টানা। তো লেক টানা থেকে যে নীল নদটা উৎপত্তি লাভ করেছে সেটাকে বলা হয়ে থাকে ব্লু নীল, অর্থাৎ নীল রঙের নীল, ব্লু নীল বলা হয়।
আর নীল নদের আরেকটা ভাগ যেটা উৎপত্তি লাভ করেছে লেক ভিক্টোরিয়া থেকে, যেটা কেনিয়া, উগান্ডা এবং তানজানিয়া, তিনটি দেশের কিন্তু মাঝখানে অবস্থিত আছে, তিনটি দেশের একদমই সীমান্ত অঞ্চলে অবস্থিত আছে। এটাকে বলা হয়ে থাকে হোয়াইট নীল, হোয়াইট নীল বলা হয়। এখন এই নীল নদটা, হোয়াইট নীল যেটা, সেটা উৎপত্তি লাভ করেছে তারপরে সুদানের খার্তুম। এই যে সুদান বলে একটা দেশ আছে, সুদান দেশের রাজধানীর নাম হচ্ছে খার্তুম। সুদানের খার্তুমের কাছে গিয়ে কি হয়, এই ব্লু নীল আর হোয়াইট নীল দুটো এক জায়গায় মিলিত হয়েছে। মিলিত হওয়ার পরে এটা পূব দিকে চলে গেছে, পূব দিকে যাওয়ার পরে একদমই তোমার হচ্ছে মেডিটেরিয়ান সি বা বঙ্গোপসাগরে, সরি ভূমধ্য সাগরে এটা পতিত হয়েছে। এটা কোন দিকে গেছে, তাহলে নীল নদ একটা উত্তর বাহিনী নদী, এটা কিন্তু উত্তর দিকে প্রবাহিত হয়েছে। আর যখন এটা পতিত হয় কোন স্থানে, ভূমধ্য সাগরে পতিত হয়। আর ভূমধ্য সাগরে যখন পতিত হয় এই বদ্বীপ তৈরি করেছে, নীল নদের বদ্বীপ আছে। নীল নদের বদ্বীপে দুটি শহর দেখতে পাবো, একটা হচ্ছে কায়রো আর একটা হচ্ছে আলেকজান্দ্রিয়া। দুটো শহরই হচ্ছে মিশরের শহর, দুটো অবস্থিত আছে এখানে। এছাড়া এর তীরে আছে খার্তুম শহর, সুদানের দক্ষিণ সুদানের রাজধানী জুবা, হ্যাঁ, এই ধরনের শহরগুলো আছে। আরেকটা জিনিস মনে রাখবে, এর উপর একটা বাঁধ আছে যেটার নাম হচ্ছে আসওয়ান বাঁধ। আসওয়ান বাঁধ কার উপরে নির্মিত হয়েছে, আসওয়ান বাঁধ এটা মিশরে আছে। মিশরে নীল নদের উপর নির্মিত হয়েছে, বুঝলে তো? কোথায় নির্মিত হয়েছে, নীল নদের উপরে নির্মিত হয়েছে। নেক্সট আসি পরেরটাতে, ভারতের সবচেয়ে কম জনবহুল রাজ্য হলো কোনটি, মানে কম জনসংখ্যা বাস করে কোথায়, দেখেই উত্তর করা যায়। সিকিমে কম জনবহুল। নিচের কোনটি চলাচলে অক্ষম প্রাণী, এটা বাড়ির কাজ, হোমওয়ার্ক থাকবে, কমেন্ট করে সকলে জানাবে। চলাচলে অক্ষম অর্থাৎ চলাচল করতে পারে না এমন একটা প্রাণীর নাম কি? আর তোমরা আরেকটা জিনিস জানাবে, চলাচলে সক্ষম একটা উদ্ভিদের নামও জানাবে। চলাচলে সক্ষম উদ্ভিদের নাম কি? এটা তোমাদের দুটো বাড়ির কাজ দেওয়া থাকলো তাহলে আজ। চলাচলে অক্ষম প্রাণী, চলাচলে সক্ষম উদ্ভিদের নাম কি, দুটোই কমেন্ট করে জানাবে। গাছের স্টোমাটা মূলত কোথায় পাওয়া যায়? গাছের স্টোমাটা আমরা কোথায় দেখতে পাই, শিকড়, পাতা, ফুল নাকি বীজ? সরি, চলো এটার উত্তর করো। গাছের স্টোমাটা কোথায় পাবো আমরা? পাতাতে। স্টোমাটা মানে হচ্ছে পত্ররন্ধ্র। পত্ররন্ধ্র এর মাধ্যমে কি করে পাতা? পাতা কি করে? পাতার বাষ্পমোচনে সহায়তা করে। তাই তো? এর মাধ্যমে কি হয়, পাতা বাষ্পমোচন করে থাকে, বিভিন্ন গ্যাস সেগুলো কিন্তু উদ্ভিদের মধ্যে নিয়ে থাকে, বিশেষ করে কার্বন ডাই অক্সাইড। নেক্সট হবে 2034 সালে ফিফা ফুটবল বিশ্বকাপ বা ফিফা বিশ্বকাপ আয়োজন করবে। ফিফা মানেই কি? ফিফা মানেই হচ্ছে ফুটবল, ফেডারেশন ইন্টারন্যাশনাল দে ফুটবল অ্যাসোসিয়েশন, সেইটা ফিফা। ফিফা বিশ্বকাপ আয়োজন করবে 2034-এ সৌদি আরব আয়োজন করতে চলেছে প্রথমবারের জন্য ফিফা ওয়ার্ল্ড কাপ। ভারতের চিংড়ির রাজধানী বলা হয় ড্যাশ শহরকে। কোন শহরকে আমরা ভারতের চিংড়ির রাজধানী বলি? প্রন ক্যাপিটাল অফ ইন্ডিয়া। প্রন ক্যাপিটাল অফ ইন্ডিয়া বা চিংড়ির রাজধানী কাকে বলা হয়? সেটা বলা হয়ে থাকে নেল্লোরকে। চিংড়ি খেতে কে কে ভালোবাসো কমেন্ট করবে। নেক্সট হচ্ছে কি, নেল্লোরটা কোথায় আছে? অন্ধ্রপ্রদেশে অবস্থিত আছে। অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত আছে। আমার তো খুব ফেভারিট চিংড়ি। হ্যাঁ, চিংড়ি কিন্তু মাছ নয় অ্যাকচুয়ালি, চিংড়ি হচ্ছে আর্থাপোডার মধ্যে পড়ে, আর্থাপোডা। হ্যাঁ, তো চিংড়িটা মাছ নয় অ্যাকচুয়ালি। নেক্সট পরেরটা দেখবো, সেচালাম বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত আছে? সেচালাম বায়োস্ফিয়ার রিজার্ভ এটা ভারতের একটা বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে পড়ে। অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, ওড়িশা, মেঘালয়। দ্রুত উত্তর করো, কোথায় আছে সেচলম বায়োস্ফিয়ার রিজার্ভটা? সেচলম বায়োস্ফিয়ার রিজার্ভ অবস্থিত আছে অন্ধ্রপ্রদেশে। নেক্সট, ভারতে বর্তমানে কতটি নবরত্ন কোম্পানি রয়েছে? ভারতের নবরত্ন কোম্পানি, ভারতের যে কোম্পানিগুলো আছে, বিভিন্ন বড় বড় কোম্পানিগুলোকে বিভিন্ন ক্লাসিফাই করা হয়, মহারত্ন, নবরত্ন, হ্যাঁ, তারপরে রত্ন, বিভিন্ন ক্লাসিফাই করা হয়ে থাকে। তার ভিতরে নবরত্ন কোম্পানি সংখ্যা হচ্ছে 16টি। ওকে, 16টি। কি কি একটু দেখি, সেগুলো অবশ্যই দেখবো। নবরত্ন কোম্পানিগুলো হলো ভারতের একটি সরকারি খাতের উদ্যোগ বা নবরত্ন মর্যাদা পেয়েছে। এই কোম্পানিগুলো দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এবং অভ্যন্তরীণ ও বিশ্বব্যাপী অন্যান্য রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির তুলনায় এটি মর্যাদাপূর্ণ অবস্থান ধারণা করে। নেক্সট হচ্ছে নবরত্ন কোম্পানিগুলি তাদের অসাধারণ আর্থিক এবং পরিচালনাগত সাফল্যের কারণে পাবলিক সেক্টর আন্ডারটেকিং বা পিএসইউ গুলির মধ্যে শীর্ষ স্তর হিসাবে দাঁড়িয়ে আছে। এই সংস্থাগুলি কেন্দ্রীয় সরকারের অনুমোদন ছাড়াই 1000 কোটি পর্যন্ত উল্লেখযোগ্য বিনিয়োগ করার ক্ষমতা রাখে। এতটা মনে রাখতে হবে না, এতটুকু জেনে রাখবে এই সংস্থাগুলো 1000 কোটি পর্যন্ত নিজের দমে কিন্তু ইনভেস্ট করতে পারে। এই কোম্পানিগুলোর ভিতরে অনেক কোম্পানি আছে। হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড বা যেটাকে আমরা হাল বলি, তোমরা শুনেছো হাল তেজস বলে যে যুদ্ধ বিমান হাল তৈরি করেছিল। আরো আছে এখানে দেখো ভারত ইলেকট্রনিক্স লিমিটেড। আমি ইম্পর্টেন্ট গুলো বলে দিচ্ছি এর ভিতরে কি কি আছে। আর দেখি কি আছে এর ভিতরে। ওএনজিসি আছে, ওএনজিসিটা একটু জেনে রাখবে। ওএনজিসিটা এর ভিতরে আছে। আর কি আছে? আরো অনেক আছে। ন্যাশনাল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড, রেল বিকাশ নিগম লিমিটেড, অনেকগুলো আছে। এগুলো হচ্ছে 16টি আমাদের ভারতের নবরত্ন কোম্পানি। পরের দিনে মহারত্ন কোম্পানি নিয়ে আলোচনা করব। আজকে নবরত্ন নিয়েই থাক। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে ক্লাসটি কেমন লাগলো, আর অবশ্যই শেয়ার করতে ভুলবে না। দিস ইজ আরাবুল রহমান। এতক্ষণ তোমাদের সাথে জিকে প্রশ্ন উত্তরের ক্লাস নিয়েছিলাম। যারা আমাদেরকে এখনো সোশ্যাল মিডিয়াতে ফলো করোনি অবশ্যই কিন্তু ফলো করে নিতে পারো ফর ইম্পর্টেন্ট আপডেটস অ্যান্ড অবভিয়াসলি সকলে আমাদের সাথে যুক্ত থাকো ফর ইনফরমেটিভ ক্লাস। ভালো থাকবে সকলে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, নেক্সট পর্বে। সকলে ভালো করে মনোযোগ দিয়ে পড়াশোনা করো। টাটা বাই। সকলের ভালো দিন কাটুক। টাটা।